25শে ফেব্রুয়ারির পরে বিডিআর সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমেলা নিয়ে যাওয়ার কথা ছিল। সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি। আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে, আমার মাও তখন ঘর থেকে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন, উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্রাজুয়েশন করছিলেন। শেষ মুহূর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমাকে বলে যে, আমার ডাকনাম প্রমি, আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে একটু ফোনটা দাও। শুধু 10 সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়ে যেত। সেদিন আমরা বাসায় একা থাকতাম। আমার একটা ছোট ভাই ছিল 6 বছর বয়স, আমরা একা থাকতাম। আমাদের সাথে আমার এক দাদা ছিলেন, আমার বাবার ছোট চাচা যিনি, তিনিও ছিলেন আমাদের বাসায় একজন সাহায্যকারী একজন ছিলেন। ঘটনার দিন 9:30 থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল, সেদিন আখেরি চাহার সোমবার ছিল, আমার একেবারে স্পষ্ট মনে আছে। আমাদের যে বিল্ডিংটা ছিল, যে বাসাটায় আমরা ছিলাম, তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে ডিজি বাংলো। যখন গোলাগুলি শুরু হয় আমরা তখনও বুঝি নেই, কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান, আমরা অনেক মহড়া দেখে অনেক কিছু দেখে আমরা বড় হই, যেখানে প্লেন যায় উপর থেকে, গুলির আওয়াজ হয়, এক্সারসাইজ হয়। আমরা কিন্তু ছোট থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না, কারণ আমরা এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে বড় হয়ে আমরা এভাবেই ইউজ টু। সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি নাই, এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না, শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য, যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য, তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে। যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে, আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাঁদছে আর বলছে যে লুৎফর আমাদেরকে বাঁচাও, আমার ছোট ছোট বাচ্চা, আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে। আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না, তুমি দরজা জানালা আটকায় বসে থাকো, কেউ আসলে দরজা খুলো না। আমরা তখনও জানি না আমরা কতখানি বোকা, আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে। আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখন এসে আমাদের দরজায় ধাক্কানো হয়, এবং তারা তো এসে একটু বের হন, আসেন, এভাবে কথা বলে নেই। তারা এসে আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায়। আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই, আমরা যখন রাস্তায়, আমরা ঠিক বিল্ডিংয়ের নিচে যখন নামি, একটা সৈনিক, একজন বিডিআর জওয়ান, তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি। উনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না, আমরা কিছু জানি না, আমরা কিছু করি নাই। আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট, আমার স্বামী ডাক্তার, আপনারা আমাদেরকে প্রাণে ভিক্ষা করেন। আমরা ভিক্ষা করতাম। আপনারা জানেন কি ধরনের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল। তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিংয়ের জন্য আপনাদেরকে আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না। বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের অবর্গীয় গালি থাকে, কত কিছুর বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে। এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না, আমরাও তাদেরকে চিনি না। উনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন, উনাদের এত দম্ভ, উনারা সবাই নিরপরাধ, কেউ কিছু করেন, তাহলে সেদিন মুখ ঢেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে? উনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী, আমাদের বাবারা খারাপ, আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নাই। সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে, তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলেনি। আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম, এবং যেহেতু ভিতরে আরও অনেক মানুষ ছিল, আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, উনাকে লাথি মারা হয়। আমার মা আপাদমস্তক আবায়া পরা ছিল, আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, 2জন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন ওনাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন? আমি রুমের ভিতরে থেকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এলো পাতারি তারা বেয়নেট দিয়ে খুঁচিয়েছে। আমার পাশে একজন আঙ্কেল ছিলেন, আমি একটু নড়লেই উনি
হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন। আমি চিন্তা করতেছি যে আমরা কেউই এখানে দাঁড়াতে পারি না, বসতে পারি না, আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন। আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছি। উনি একজন অফিসারও না, উনি কেউ না, উনি একজন অফিসারের বাসায় একজন গেস্ট হিসেবে আসছেন। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তুই ছাড়া একটা কোনো কথা বলে নেই। 36 ঘন্টা ভিতরে বাচ্চা ছিল, বৃদ্ধ ছিল, অফিসারদের বাবা মারা ছিল, ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল, কারোর কেউ এক ফোঁটা পানি খেতে পারে নাই। ডায়াবেটিসের রুগী ছিল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেছে। আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী। আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে, আমরা একা বাথরুমে যেতে পারতাম না, আমরা দল বেঁধে বাথরুমে যেতাম। রাতে যখন আমি বাথরুমে যাই, আমার 6 বছরের ভাই, আমার ছোট একটা ভাই, ও বাইরে দাঁড়িয়ে ছিল। ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে, গুলি বের করে বলে, দেখ এটা চিনিস, এটা চিনস, তোর বাপরে মায়েরা ফালেছে, তোরেও এটা দিয়ে মারবো। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন, একটা 6 বছরের ছোট একটা বাচ্চা। আমরা আই উইটনেস টেস্টিমনি দিচ্ছি, আমরা এর কাছে শুনছি, ওর কাছে শুনছি, অমুক বলছে, ইন্ডিয়ান আসছিল, এই ইউনিফর্ম পরা ছিল, কিচ্ছু না। ইন্ডিয়া করাতে পারে, শেখ হাসিনা অর্ডার দিতে পারে, এক্সিকিউট কারা করছিল সেখানে। আর যারা এই ধরনের কথা, যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল, তাদের মোটিভেশনটা কি ছিল? যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? আমার বাবাকে 32 জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল 2 দিন পরে, তার মৃত্যুর 2 দিন পর। আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই। এটাই আমার শেষ স্মৃতি। আমার বাবার শেষ স্মৃতি হচ্ছে আমার বাবাকে একটা ড্রয়ারের থেকে বের করে আমাকে দেখানো হয়েছে, যেখানে আমার বাবার মুখ বিকৃত হয়ে আছে। আমার 14 বছর বয়সে আমার বাবার শেষ স্মৃতি, আমার বাবার সাথে আমার শেষ স্মৃতি হচ্ছে এটা।